খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ ২০ জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম। চূড়ান্ত তালিকা ২রা মার্চ। উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে উত্তাল-ইউলা, বেলা ১২টা পর্যন্ত আলটিমেটাম, প্রয়োজনে আমরণ অনশনের ঘোষণা। নড়াইলে জুলাই অভ্যুত্থানে ৯ মামলার আসামি ৩,০০০, বাদীর দাবি সবাই স্বৈরাচারের দোষর, মিথ্যা প্রমাণ হলে ব্যবস্থার ঘোষণা। ভোলায় শিশু ইশরাক হত্যার ১ মাসও ধরাছোঁয়ার বাইরে খুনি, সুষ্ঠু বিচার চায় পরিবার, তদন্তে দোহাই দিয়ে খালাস পুলিশ। কুষ্টিয়া পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতিতে ক্ষুব্ধ স্থানীয়রা, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ। চিকিৎসক সহ জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জের ২৫০ শয্যার সদর হাসপাতাল, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, সেবা বঞ্চিত রোগীরা। এবং বিপিএল এর প্রথম জয়ের খোঁজে দুপুরে মাঠে নামবে ঢাকা ও রাজশাহী, সন্ধ্যায় টেবিল টপার রংপুরের প্রতিপক্ষ বরিশাল। শুনছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি মারজানা শক্তি। সংবাদে আরো থাকছে অদ্ভুত এক গ্রামের খবর, সেখানে মাত্র একটি পরিবারের বসবাস। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সংস্থাটি। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক শরীফুল ইসলাম। জানান, বৃহস্পতিবার 10:30টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে ১২,১৫,১৬০ জন। এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে নির্বাচন কমিশন। স্বৈরাচারের বিদায় সবাই সামনে, এখন মানবিক দেশ গড়ার পালা। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া জানিয়ে এটা নিয়ে বিএনপি বিন্দুমাত্র বিচলিত নয় বলে মন্তব্য করেন তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, তবে এই সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্র ধ্বংস করতে দেয়া হবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা। ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এ সময় ছাত্রদলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নতুন ভাবে চিন্তা করুন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। স্বৈরাচারী এরশাদকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব, সেই জায়গায় তো ছাত্রদল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশকে নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে। এর একমাত্র সমাধান হতে পারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই
এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নতুন বছরে সরকারের 3টি প্রধান লক্ষ্য: জুলাই আগস্ট গণহত্যার বিচার, রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে সংস্কার নিশ্চিত ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণ রাখা। এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাশকতা নয়, বৈদ্যুতিক কারণেই সচিবালয়ে আগুনের সূত্রপাত। তদন্ত কমিটির প্রধান প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলেও জানান তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট। গেল 25শে ডিসেম্বর মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় সচিবালয়ের 7 নম্বর ভবন। মঙ্গলবার এই নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এতে কোনো নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানানো হয়। 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দেই, এটা একটা অনিয়ম, এখান থেকে উৎপত্তি, এখান থেকে। এই নিয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত প্রতিবেদন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। বুধবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, তবে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হবে। বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয়। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। নতুন বছরে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথাও জানান উপদেষ্টা। বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার নিশ্চিত করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা চালাবে সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। শেখ হাসিনার উপস্থিতিতে সরকার তার বিচার করতে চায় বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবে এই হেলথ কার্ড। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অভ্যুত্থানে আহত 2 শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। তাদের চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয়ে খোঁজ খবরও নেন তিনি। জানান, জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তাও সরকার নিশ্চিত করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা নিজ নিজ জেলাতে হেলথ কার্ড পাবেন। উদ্যোক্তা তৈরিতে আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলা করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় তরুণ উদ্যোক্তাদের কাজে লাগানোর পাশাপাশি নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে রপ্তানি আরও গতিশীল করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বুধবার পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর পূর্বাচলে মেলা উদ্বোধন করে ডক্টর ইউনূস তরুণ উদ্যোক্তাদের মেলায় বিনিয়োগের আহ্বান জানান। এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার, তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না।
বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সুযোগ কাজে লাগাতে, সেই সঙ্গে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানিকে আরও গতিশীলে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের শক্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আশা ব্যক্ত করেন। অবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2024-এর বিপ্লবের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর সহ 7টি দেশের 11 প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ সহ 5 দফা দাবিতে উত্তাল ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব। বুধবার মধ্যরাতে দাবি আদায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। বেলা 12টার মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ সহ শিক্ষার্থীদের 5 দফা দাবিতে বুধবার গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব ক্যাম্পাস। জুলাই বিপ্লবের স্পিরিটকে অসম্মান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানির দায় নিয়ে ভিসির পদত্যাগ, ট্রাস্টি বোর্ড অপসারণ, ডিসিপ্লিনারি কমিটি ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, শিক্ষার্থী সহ অংশীজনের মতামতের ভিত্তিতে ইউল্যাবের কোড অফ কন্ডাক্ট যৌক্তিক সংস্কার এবং মুক্ত চিন্তা, মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা হরণকারী সব কালাকানুন বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি যে আমাদের ভিসি স্যার, প্রভিসি আমাদের ওনারা পদত্যাগ করুক, প্রক্টোরিয়াল বডি চেঞ্জ হোক, আমরা এটা চাচ্ছি। আমরা সারাদিন এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু তার থেকে আমরা কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছু এখনো পাইনি। সো আমরা লাস্ট আলটিমেটাম দিচ্ছি, আগামীকালের মধ্যে সেই আলটিমেটাম যদি সে পূর্ণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। সিসিউ নামে একটা সিন্ডিকেট, ওরা সবসময় পরিচালনা করতে চাচ্ছে, কিন্তু আমরা এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে স্বাধীনভাবে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে পারছি না। এখন এই সকল কর্মকাণ্ডগুলো উদারনিকেতন বিশ্ববিদ্যালয়ের পরিপন্থী। বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে দাবি আদায়ে প্রয়োজনে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেয় তারা। কাল দুপুর 12টার মধ্যে তারা যদি পদত্যাগপত্র জমা না দেয় তাহলে আমরা শিক্ষার্থীরা আমরণ অন্বেষণ করতে বাধ্য হব। হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই রক্তের প্রতি সুবিচার করার জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কোনোভাবেই কলঙ্কিত হতে দিতে পারি না। সেই প্রতিষ্ঠানকে আমাদের কলঙ্কমুক্ত অবশ্যই করতে হবে, না হলে এখান থেকে বের হয়ে আমাদের শুনতে হবে তোমরা ফ্যাসিবাদের শিষ্য, তোমরা স্বৈরাচারের শিষ্য হিসেবে এখান থেকে বের হয়েছো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় মাশরাফি বিন মুর্তুজা, তার পিতা গোলাম মুর্তুজা স্বপন সহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়। আসামিদের তালিকায় আছে বিএনপি নেতাকর্মী, কৃষক, ছাত্র, সরকারি চাকুরিজীবী, এমনকি সাংবাদিকদের নামও। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গেল ৪ আগস্ট নড়াইলের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঘটনায় ৪ থানায় নাশকতার মামলা হয় ৯টি। এসব মামলায় আসামি করা হয় প্রায় ৩,০০০ জনকে, যার মধ্যে আছে কৃষক, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিএনপির নেতাকর্মীদের নামও। উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে দাবি করে ভুক্তভোগীরা চাইলেন সুষ্ঠু তদন্ত। ওই ৪ আগস্টে ভরা চেম্বি চৌরাস্তায় আমি উপস্থিত ছিলাম না, আক্রমণমূলকভাবে আমার নামে এই মামলাটা দেয়। আমি এই মামলা থেকে আমার নাম প্রত্যাহারের দাবি জানাই। আমার নামে একই মামলায় দুই জায়গায় নাম দিয়ে আমাকে আসামি করে হয়রানি করছে, যা আমার জীবনে খুবই আমি কষ্টময় সময় পার করছি এই মামলার কারণে। আরেক আসামি সাংবাদিক মির্জা মাহমুদের দাবি তিনি নিজেও জানেন না তার অপরাধ কি। আমি সাংবাদিকতা কাজের জন্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি গতবার ওখানে গিয়েছিলাম। ওখান থেকে যাওয়ার পরে আমি যে কিভাবে এই মামলায় আমাকে জড়ানো হলো আমি নিজেও বুঝতে পারতেছি না। এদিকে মামলার বাদী বহিষ্কৃত শ্রমিক দলের নেতা ঝনুর দাবি আসামিরা সবাই আওয়ামী লীগের দোসর। এবং আমি বলেছি আমার আব্বা হলে আমি ছাড়বো না যদি আওয়ামী লীগের লোক হয়, যদি কোনো নিরীহ লোক হয় ঠিক আছে আপনারা সবাই আমার সাথে চলেন, আমিও যাচ্ছি, তাদের ধরবে না বা শাস্তিতে নাম্বার দেবে সেগুলো আমি আপনাকে সহযোগিতা যত প্রকার আছে আমি করবো, কিন্তু কোনো আওয়ামী লীগের লোক যারা অকাম করে বেড়াচ্ছে এরা হলে আমি ছাড়বো। আর এদের প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে আমার কাছে, অর্থাৎ আমি একে ছাড়তে চাচ্ছি। বিএনপির নেতারা বলছেন মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে হয়রানি না করা হয় সে ব্যাপারে সজাগ তারা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। কোনো ধরনের হয়রানিমূলক কোনো মামলা হয়ে থাকে, মামলায় যদি কেউ আসামি হয়ে থাকে, সেই বিষয়ে আমরা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেয়ে থাকি সেটা আইনগতভাবে দেখে আমরা তাদেরকে হয়রানি যাতে না হয় সেই ব্যবস্থা করব। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ও পুলিশ সুপার কাজী এহসানুল কবির। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলার বোরহানউদ্দিনে ১ মাসেও খোলেনি শিশু ইশরাক হত্যাকাণ্ডের জট। ৩ জনকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হলেও প্রধান আসামিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগ প্রতিবেশী বশির শিশু ইশরাককে হত্যা করেছে, আর পুলিশের দাবি তদন্ত করে আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এদিকে খুনিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্য ছবিতে টুম্পা ফ্রোজের রিপোর্ট। ছোট ফুটফুটে শিশু ইশরাক দীর্ঘ ১৭ বছরে সংসার জীবনে প্রবাসী শেখ ফরিদ ও ইয়ানুর বেগমের ঘর আলোকিত করে জন্ম নেয় ইশরাক। সারাদিন সবার আদর আর ছোটাছুটিতে দিন কাটত তার, কিন্তু কে জানতো মাত্র ৪ বছর বয়সেই নৃশংস হত্যার শিকার হতে হবে। একমাত্র সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন মা ইয়ানুর বেগম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ছেলে হত্যার বিচার চান তিনি। চিকিৎসা করার পরে আমার ছেলে হঠাৎ করে সকালবেলা আমার ছেলের পাই না, বিচিতে এক পর্যায়ে আনে কইতাছে এনটা ইস্যুরে লয়ে গেছে, একজনে দৌড়ে যে ওরা পাইছে। তারপর আমরা হসপিটালে লয়ে গেছি আর ওরা কয় বাচ্চা আছে, আমিও দেখছি বুড়বুড়ি আমার বাবার কয় বাচ্চা আছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে সংগঠিত এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাঠে নামে পুলিশ, তবে হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। ১ মাসেও প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জমি জমার বিরোধের জেরে স্থানীয় বশির তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর। আমার ভাইয়ের সাথে আসতাম, খেলতাম, তারপরে বেড়াইতাম,
এখন আমি কার সাথে খেলবো? আমরা ইশাকেরে মারিয়া লাইছে অন আমরা কেন লগে খেলাধুলা করুম, কেন লগে আশফুর্তি করুম? আমাকে তো আশফুর্তি নাই। ওই যে এই জায়গা জমিনের লগে ইশাকেরে এই ধ্বংস করিয়া দিছে, আর গলায় ফাঁসি আমরা চাই। যে বশির ঘং এটার সাথে জড়িত, তাকে তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এদিকে এ হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম গতিশীল করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তবে এখনো তদন্তের দোহাই দিয়ে যাচ্ছে পুলিশ। আশা করি আমরা অতি শীঘ্রই এটার একটা ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারব। তবে এই ঘটনার সাথে কে জড়িত না, এই ব্যাপারে যেহেতু তদন্তাধীন বিষয়, এটা এখনো আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না। গেল 21 নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার 2 ঘন্টা পর বাড়ির পাশের কলাবাগান থেকে শিশু ইশরাকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বোরহানুদ্দিন থানায় একটি হত্যা মামলা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাক্তার সহ প্রয়োজনীয় জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। এতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। কোটি কোটি টাকা যন্ত্রপাতি থাকলেও জনবলের অভাবে তা ব্যবহার হচ্ছে না। তবে এসব সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জ সদর হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় 2017 সালে, কিন্তু 7 বছরেও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এলাকা হলেও সেবার মান বাড়াতে উদ্যোগ নেয়নি তিনি। হাসপাতালে নার্স নিয়োগ হলেও চিকিৎসা সহ অন্যান্য জনবল বাড়ানো হয়নি। 20 জন কনসালটেন্টের জায়গায় রয়েছে 11 জন, মেডিকেল অফিসার 16 জনের জায়গায় রয়েছে 13 জন, অফিস স্টাফ 67 জনের জায়গায় রয়েছে 38 জন, যার কারণে হাসপাতালটিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। রোগী এলো বেশি, ডাক্তার হচ্ছে কম, একজন এলো সবাই এলে খুব কষ্টে আছে। কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম থাকলেও টেকনিশিয়ানের অভাবে তা কাজে আসছে না। আইসিইউ, গ্যাস ও আইসোলেশন ইউনিটেও সমস্যা রয়েছে। যদিও দুটি বড় ভবন রয়েছে, তবে একটিতেও নেই জেনারেটর সুবিধা। একটি মাত্র বিদ্যুৎ লাইন থাকায় তা নষ্ট হলে হাসপাতালে অন্ধকার নেমে আসে। অনেক সময় লাগে, দাঁড়ায় থাকতে হয়, অনেক ডাক্তারও সময় মতো পাওয়া যায় না, দেরি হয়, লাইনে উঠে তখন দাঁড়াই আসছি, এখন আগায় না। টিকিট কাটলাম, ডাক্তার পামু কিনা, আমরা এই সমস্যা আছি। নানা সংকটে চিকিৎসা সেবা প্রদানে ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের এই চিকিৎসক। চিকিৎসক এবং বিভিন্ন স্টাফদের যে ক্ষমতা, তার চেয়ে বেশি পরিমাণ কাজ করতে যে আমরা হিমশিম হচ্ছি। রোগীদের স্যাটিসফাইড করা এটা অনেক সময় কষ্টকর হয়ে যাচ্ছে। আর জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যা অনুমোদিত হলেও জনবল অনুমোদিত হয়নি। আমি ইতিমধ্যেই মন্ত্রণালয়কে জানিয়েছি, মন্ত্রণালয় ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দ্রুত জনবল সংকট নিরসন দেখতে চান রোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভাঙন রোধে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাঁধ নির্মাণে মানহীন উপকরণের ব্যবহার, ধীরগতির সময় মতো কাজ শুরু না করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। ফলে জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে প্রকল্পে বরাদ্দের 1472 কোটি টাকা, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পদ্মা নদীর ভাঙন রোধে 2023 সালে 1472 কোটি টাকা ব্যয়ে 33টি প্যাকেজে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালে। তবে 1 বছর পার হয়ে গেলেও 33টির মধ্যে 15টি প্যাকেজের কাজ এখনো শুরুই করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আর যে 18টি প্যাকেজের কাজ শুরু হয়েছে, সে কাজ নিয়েও উঠেছে মানহীন উপকরণের ব্যবহার, ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ। ঠিকমতো কাজ হচ্ছে না, একদিন কাজ হলে হাফ বেলা হচ্ছে না, একটু বন্ধ থাকছে, আবার কাজ চলছে। যে বসে জিও ব্যাগ ফেলছেন, এতে কোনো কাজই হচ্ছে না। যা ফেলছেন জলে চলে যাচ্ছে, ফেলার খায় 10 টাকা করে ফেলছেন, 5 টাকা করে, এতে সব চুরি করে ধান্দা আপনারা রাখছেন, আমাদের বাঁচাতে আসেন নিতে আপনারা। স্থানীয়রা বলছেন, ভাঙনপ্রবণ এ এলাকায় 10 কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে মাত্র 4 কিলোমিটার। এতে ভাঙন দূরত্ব দূরের কথা, শঙ্কা দেখা দিয়েছে আরও তীব্র ভাঙনের। ফলে এ প্রকল্পে সরকারের বরাদ্দের 1472 কোটি টাকাই জলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 6 কিলোমিটারই আমার ফাঁকা থাকছে, তো নদী ওই 6 কিলোমিটার তো আগে ভাঙবেই,
তখন তো এই 3 কিলোমিটার ভাঙতে নদীর কোনো সমস্যা হবে না। যেখানে টাকা বরাদ্দ হয়ে গেছে সেই 9 কিলোমিটার বাদতে আমার সমস্যাটা কোথায়? 25 টাকা ফিটের বালু দেওয়ার কথা, আর দেশে 12 টাকা ফিটের বালু, এখন দেখার লোক নাই। আবাদি জমিতে বলতে শেষ, এখন এই বাড়িটুকু আমরা মাথা লোকে যে থাকবো, এই থাকার আমার সে পরিবেশও থাকছে না। তবে অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত পেলেই শুরু না হওয়া বাকি কাজও শুরু করবেন তারা। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি জরুরি ভিত্তিতে এইগুলো বিষয়ে পদক্ষেপ পূরণ করার জন্য, এবং তারা আশ্বস্ত করছে জরুরি ভিত্তিতে হয়তো এই কাজ শুরু হবে। শুরু হলে মানুষের যে দাবি বা আকাঙ্ক্ষা সেটা হয়তো পূরণ করা সম্ভব হবে। নানা অনিয়ম আর ঠিকাদারদের কার্যাদেশ না দিতে পারাই পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সময় মতো শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল।